ইতালি শহরের সবথেকে বড় স্বনামধন্য এক চার্চের প্রধান অ্যাক্সেসরিস্ট ফাদার আর্নস্ট, যিনি কিনা 1986 থেকে 2016 সাল পর্যন্ত ভ্যাটিকানের প্রধান অ্যাক্সেসরিস্ট ছিলেন। তিনি তার জীবদ্দশায় প্রায় 1 লাখেরও বেশি এক্সোরসিজম করেছেন, যেগুলো বেশিরভাগই ছিল কালো জাদু আর ভয়ানক শয়তানের বিরুদ্ধে লড়াই। তার অ্যাক্সেসরিজমে আজ পর্যন্ত কোনো রোগী ভালো হয়নি এমন দৃষ্টান্ত নেই বললেই চলে, আর তাই তার নাম পুরো দেশব্যাপী বেশ খ্যাতি অর্জন করেছিল। অন্যদিকে স্পেনের একটি পরিবার, যারা কিনা প্রত্যন্ত জঙ্গলে তাদের পূর্বসূত্রে পাওয়া একটি পুরনো বাড়িতে এসে ওঠেন। এই বাড়িতে ওঠার পরপরই তাদের পরিবারের একটি বাচ্চা ছেলের সাথে ঘটে যায় এক মর্মান্তিক ভয়ানক ঘটনা। জানা যায় ওই বাচ্চা ছেলেটিকে শয়তান পুরোপুরি তার দখলে নিয়ে নিয়েছে, এখন আর কিছুই করার নেই। আস্তে আস্তে এই অশুভ শক্তি ওই পরিবারের বাকি সদস্যদের ওপর মারাত্মক প্রভাব ফেলতে শুরু করে। পরিবারটি এক পর্যায়ে নিরাশ হয়ে বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। তো এরই মাঝে তারা ইতালি শহরের ফাদার আর্নস্টের কথা জানতে পারে। এরপর ফাদার আর্নস্টকে পাঠানো হয় স্পেনের সেই প্রত্যন্ত জঙ্গলের কাঙ্ক্ষিত পরিবারটির কাছে। কিন্তু ফাদার আর্নস্ট উক্ত জায়গায় আসার পর তার ধারণা পুরোপুরি পাল্টে যায়। জানা যায় এই অশুভ শক্তি কোনো সাধারণ শক্তি নয়, এর সাথে জড়িত রয়েছে ইতালীয় শহরের চার্চের এক রোমহর্ষক সত্য ঘটনা। তো কি সেই সত্য ঘটনা, উক্ত পরিবারটির সাথে বা কী করা হয়েছিল, আর খ্যাতিমান ফাদার আর্নস্ট সেই ভয়ানক ঘটনার কিভাবে মুখোমুখি হয়েছিলেন, চলুন আজ এমন একটি ভয়ানক সত্য ঘটনার সম্মুখীন হই। দেখে আসি 2023 সালে রিলিজ হওয়া সম্পূর্ণ সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত মুভি দ্য পোপস এক্সেসরিস্ট এর গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। ঘটনা শুরু হয় ইতালির একটি প্রত্যন্ত গ্রামকে দেখিয়ে। সন্ধ্যা ঠিক পরপরই একজন লোক বাইকে চেপে একটা জায়গায় এসে দাঁড়ায়। দেখা যায় বাইরে লোকজনের অনেক ভিড়। এরপর ওই লোকটি একটা ঘরের ভেতরে ঢোকে। তো ইনি মুভির অন্যতম একটি প্রধান চরিত্র ফাদার আর্নস্ট। তখন পাশেই থাকা একজন লোক এসে ফাদারকে জানান ছেলেটির মাঝে দখলের সমস্ত শাস্ত্রীয় লক্ষণ দেখা যাচ্ছে। ফাদার বলেন পরিবার ডাক্তারের সাথে কোনো পরামর্শ করেছে কিনা। লোকটি তখন বলেন অনেক ডাক্তারকেই দেখানো হয়েছে, কিন্তু আশানুরূপী কোনো ফল নেই। ফাদার জানতে চান দখলের লক্ষণগুলো কি। লোকটি ফাদারকে বলেন সে ইংরেজিতে কথা বলে, যেটা সে এর আগে কখনো করেনি। তো এরপর ফাদার আর্নস্ট উক্ত ঘরের সবাইকে চলে যেতে বলেন। এরপর দেখা যায় ওই ঘরের ভেতর একটা কক্ষে একটা ছেলে শুয়ে আছে, যার হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। তবে ছেলেটি মোটেও স্বাভাবিক ছিল না, সে অস্বাভাবিক আচরণ করছিল। তার চোখ লাল হয়ে গেছে, বেশ চিৎকার করছিল। ফাদার আর্নস্ট উক্ত কক্ষে আসেন। এরপর তিনি ছেলেটির পাশে বসেন। ছেলেটি তখন বলে আমি শয়তান, আমাকে পরাস্ত করতে পারবে না। তো ফাদার আর্নস্ট তখন বলেন তুমি শয়তান হলে আমি কে? ছেলেটি বেশ ভয়ানকভাবে তখন বলে তুমি কি আমাকে সন্দেহ করো? ফাদার তখন বলেন তাহলে জাহান্নামের বর্ণনা দাও। ছেলেটি জানায় সেটা তুমি খুব শীঘ্রই জানতে পারবে। তখন ফাদার ছেলেটির সামনে একটা তামা জাতীয় কয়েন ধরেন। দেখা যায় কয়েনটি দেখে ছেলেটি একটু শান্ত হয়ে যায়। তখন ফাদার আর্নস্ট ছেলেটির সাথে থাকা অশুভ শক্তিকে জিজ্ঞেস করেন কেন এই ছেলেটির সাথেই এসেছ, অন্য কোনো প্রভাবশালী কারো কাছে নয় কেন? ওই ছেলেটি তখন উত্তর দেয় আমি যাকে পছন্দ করি তারই অধিকারী হতে পারি। ফাদার তখন ওই ছেলেটিকে রাগানোর জন্য বলেন তুমি সব কিছু অধিকারী হতে পারো এটা আমি বিশ্বাস করি না। তখনই দেখা যায় দুইজন লোক একটা শূকর নিয়ে উক্ত রুমে আসেন। ফাদার তখন ছেলেটিকে বলেন তুমি কি এই শূকরের ভিতরে আসতে পারো? এই ক্ষমতা তোমার আছে? ওই ছেলেটি তখন রাগান্বিত হয়ে বলে হ্যাঁ, সে শূকরের ভিতরে অধিকারী হতে পারে। ফাদারও তখন ছেলেটিকে রাগিয়ে দেয় আর বলেন তাহলে তোমার ক্ষমতা দেখাও আমাকে। তখনই ওই ছেলেটি তার ভয়ানক রূপ দেখাতে শুরু করে। সাথে সাথে শূকরটিও বেশ ডাকাডাকি করতে শুরু করে। তো এইভাবে কিছুক্ষণ চলার পরে ছেলেটি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে যায়। ফাদার তখন ইশারা দিলে পাশে থাকা একজন লোক গুলি করে শূকরটিকে সাথে সাথে মেরে ফেলে। ওই ছেলেটিকে দেখা যায় সে এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে, তবে সে এখন সুস্থ। যাই হোক, অন্যদিকে স্পেনের জঙ্গলে ঘেরা একটা জায়গা দেখানো হয়। জঙ্গলের রাস্তায় একটা গাড়ি এগোচ্ছে। গাড়ি চালাচ্ছে এই মহিলার নাম জুলিয়া, তার মেয়ে অ্যানি আর ছোট ছেলে হেনরি। তারা তাদের পৈতৃক সূত্রে পাওয়া এই বাড়িতে এসেছেন। এই বাড়িটি শহর থেকে অনেকটা দূরে জঙ্গলের ভেতর ছিল। তো জুলিয়ারা তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে। অনেক পুরনো বাড়ি, তাই এটা ঠিকঠাক করার জন্য কাজ চলছিল। তখন জুলিয়ার সাথে পরিচয় হয় এসকুইবেল নামের এই ফাদারের।
তিনি এইখানকারই চার্চের একজন ফাদার। জুলিয়া তখন স্কুইবেলকে বলেন এই বাড়িটা তার স্বামীর পরিবার উত্তরাধিকারী সূত্রে কয়েক প্রজন্ম ধরে পেয়ে আসছে, এখন তারা পাচ্ছে। তখন জানা যায় জুলিয়ার হাজব্যান্ড 1 বছর আগেই মারা গেছেন। এরপর জুলিয়া তাদের এই বাড়ির বেসমেন্টে কিছু কাজ চলছিল সেটার বিষয় নিয়ে কথা বলে। অন্যদিকে অ্যানি ওয়াশরুমে আসলে হঠাৎ করে সে কিছু একটা শব্দ শুনতে পায়। পুরনো বাড়ি, তার উপরে এখনো কাজ চলছে, বিষয়টাকে সে অতটা গুরুত্ব দেয় না। এইদিকে হেনরিকে দেখা যায়, সে বাড়ির বেসমেন্টে এসে ঘুরে দেখছিল। এইভাবে হাঁটতে হাঁটতে সে একটা জায়গায় এসে একটা গর্ত দেখতে পায়। হেনরি ওই জায়গা থেকে উকি দিলে পুরনো একটা সিলমোহর দেখতে পায়, যেটা তখনই ফাটল ধরতে শুরু করে। অন্যদিকে জুলিয়া তার মেয়ের কাছে এসে বলে সে হেনরিকে দেখেছে কিনা, আর সে যেন তার ছোট ভাইয়ের খেয়াল রাখে। এর আরও একটি কারণ হলো হেনরি গত 1 বছর যাবৎ কথা বলে না। তার বাবা মারা যাওয়ার পর থেকে হেনরি 1 বছর কোনো কথা বলে না। যাই হোক, এইদিকে ফাদার আর্নকে দেখা যায়। ইতালির প্রধান চার্চে ফাদারকে নিয়ে একটা বৈঠক বসানো হয়েছে। এই বৈঠকে চার্চের ঊর্ধ্বতন পরিচালকরা সবাই একসাথে হয়েছেন। ফাদার আর্নকে বলা হয় তিনি গত 4 জুন রাতে চার্চের কোনো অনুমোদন ছাড়াই একটা ছেলের উপর এক্সেসরিজম করেছেন, যেখানে তিনি একটা পশু বলি দিয়েছেন, যেটা চার্চের ধর্মের উপর বেশ প্রভাব ফেলেছে। তো ফাদার জানান ছেলেটির অবস্থা বেশ খারাপ ছিল, তাই এটা করতে তিনি বাধ্য হয়েছেন। কিন্তু পরিচালকরা জানান আপনি এই বিষয়টিকে শয়তান বলে সম্বোধন করেছেন, তাকে তার শক্তি প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন। এটা কেন? ফাদার আর্নট বলেন আমি কিভাবে কাজ করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। মূল কথা হলো রোগী সুস্থ হয়েছে, এটাই বড় কথা। পরিচালকরা জানান আপনি ডাক্তার নন, আর আপনার এই অনুশীলনগুলো লোকদের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তো এইসব কথা নিয়ে ফাদারের সাথে পরিচালকদের একটু তর্ক হয়। তবে তারা ফাদারকে ছাড়া কোনো কাজ করতে পারবে না, সেটা তারা ভালোই বুঝতে পেরেছে। তো এক পর্যায়ে ফাদার রেগে সেখান থেকে বেরিয়ে যান। তো ওই দিন রাতেরই ঘটনা। দেখা যায় জুলিয়া বাসায় বসে কিছু একটা কাজ করছিল। তখনই সে বাড়ির ভেতর থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। রাতে যেহেতু কর্মীরা সবাই চলে গেছে, এখন শব্দ হওয়াটা বেশ সন্দেহজনক মনে হয় তার কাছে। তাই সে একটু সামনে গিয়ে দেখেন সেখানে কেউ আছে কিনা, কিন্তু না, কারোরই কোনো সারা শব্দ নেই সেখানে। এদিকে হেনরি ঘুমোচ্ছিল। একটু পরে একটা অদ্ভুত শব্দে হেনরির চোখ মিলে তাকায়। পরের দিন কয়েকজন কর্মী বাড়ির বেসমেন্টে আবার কাজ করছিলেন। তো এরই মাঝে একজন কর্মী বাড়ির বেসমেন্টে থাকা সেই গর্তের কাছে এসে উকি দিয়ে দেখেন সেখানে সেই পুরনো একটা সিলমোহর দেয়া। তো ওই কর্মী ভিতরে হাত দিতেই সেটা আবার আস্তে আস্তে ভাঙতে শুরু করে। তিনি তখন বিষয়টা আরও স্পষ্টভাবে দেখার জন্য একটা ফায়ার গান জ্বালান, আর তখনই সেখানে একটা বড়সড় বিস্ফোরণ ঘটে, আর আগুনে পুড়ে ওই কর্মীটি মারা যান, যার ফলে বাকি কর্মীরা তারা তাদের কাজ বন্ধ করে দেন। আর এই ঘটনায় জুলিয়া বেশ আতঙ্কিত হয়ে যায়। এইদিকে তখন আবার সেই গর্তে থাকা পুরনো সিলমোহরটির ভেতর থেকে অদ্ভুত ভয়ানক কিছু শব্দ ভেসে আসে। তখনই আবার রুমে থাকা হেনরির কি যেন হয়, সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। জুলিয়া দৌড়ে তার ছেলের কাছে আসে। দেখা যায় হেনরির মুখ পরিবর্তন হয়ে যাচ্ছে, সে ঠিক নেই, ভয়ানক আচরণ করছে। একটু পরে হেনরি শান্ত হয়ে যায়। তখন সে তার মাকে ডাকে। হেনরির মুখের কথা শুনে জুলিয়ারা তো বেশ অবাক হয়ে যায়। এরপর তারা হেনরিকে উঠিয়ে বসায়। দেখা যায় হেনরি তখন ভয়ানকভাবে তার মা আর বোনের দিকে তাকিয়ে বলে তোমরা সবাই মারা যাচ্ছ। এরপর সে সজোরে চিৎকার করে হাত দিয়ে মুখে আঁচড় কাটে। এই ঘটনার পরে হেনরিকে বেশ কিছু শারীরিক পরীক্ষার জন্য নেওয়া হয়, কিন্তু ডক্টররা জানান তার সমস্ত রিপোর্ট ঠিকই আছে, কোনো সমস্যা ধরা পড়েনি, সে স্বাভাবিক। কিন্তু জুলিয়া জানায় তার খিঁচুনি হয়েছিল আর ভয়ানক আচরণ করছিল। তাহলে এটা কি করে সম্ভব? ডক্টর জিজ্ঞেস করেন হেনরি কি কোনো ট্রমার ভিতর দিয়ে গেছে কিনা। জুলিয়া জানায় 1 বছর আগে তার বাবা মারা গেছেন, আর সেই থেকেই হেনরি কোনো কথা বলছিল না। ডক্টর জানান হেনরিকে ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে। তো এরপর হেনরিকে বাসায় নিয়ে আসা হয়। জুলিয়া ফোনে দূর দূরান্তে থাকা ভালো বিশেষজ্ঞদের খোঁজ করছিলেন। এদিকে হেনরিকে তার বোন অ্যানি সেবা করছিল। অ্যানি কিছু ওষুধ আনতে অন্য রুমে যায়, আর তখনই সেখানে বিদ্যুৎ চলে যায়। হেনরিকে দেখা যায় সে শুয়েছিল। বিদ্যুৎ যাওয়ার পরে হেনরি উঠে বিছানায় বসে। তখন তার কাছে তার মা জুলিয়া আসে। তিনি এসে হেনরিকে জড়িয়ে ধরেন। এইদিকে অ্যানি বেসমেন্টে বিদ্যুতের লাইন চেক করতে আসে। লাইন দেওয়া মাত্রই বিদ্যুৎ চলে আসে। তবে তখনই অ্যানি বেসমেন্ট থেকে বেশ কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, যেটা শুনে অ্যানি ভয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। এইদিকে হেনরিকে দেখা যায় তার মা তাকে জড়িয়ে ধরে আছে। তখনই হেনরি আবার পরিবর্তন হয়ে যায়। এইবার হেনরি পুরোপুরি ভয়ানক হয়ে গেছে। তার মুখ, গলা সবকিছু পরিবর্তন হয়ে গেছে। হেনরি ঠিক নেই।
তার কণ্ঠস্বর ভয়ানক পরিবর্তন হয়ে গেছে। এটা দেখে জুলিয়ারা তো বেশ ভয় পেয়ে যায়। তখনই হেনরি তার গায়ের জামা তুলে দেখায় সেখানে কিছু একটা লেখা ছিল। হেনরি তখন ভয়ানক গলায় বলে, পুরোহিতকে নিয়ে এসো। তো জুলিয়া তখন ফাদার এসকুইবেলকে সবকিছু খুলে বলেন আর বলেন তিনি তাদের সাহায্য করতে পারবেন কিনা। সবকিছু শুনে এসকুইবেলও তাদের সাহায্য করতে রাজি হন। এরপর তিনি হেনরির কক্ষে প্রবেশ করেন। তো একটু পরে দেখা যায় ফাদার এসকুইবেলকে হেনরি কক্ষ থেকে ছুঁড়ে বাহিরে ফেলে দেয়। এতে এসকুইবেল মারাত্মক আঘাত পায়। হেনরি তখন ভয়ানকভাবে বলে ভুলভাল পুরোহিত তার কিছুই করতে পারবে না। অন্যদিকে ইতালির সে চার্চকে দেখা যায়। এইখানে এই লোকটির নাম ফাদার ফ্রাঙ্কো, আর ইনি মূলত ফাদার আর্নথের গুরু। তখন সেখানে ফাদার আর্নথ আসেন। ফ্রাঙ্কো তখন ফাদার আর্নথকে বলেন, তোমার জন্য একটা কেস আছে। স্পেনের একটি ছেলে এই কেসটি কেন জানি আমাকে খুবই বিরক্তি করছে। তখন ফ্রাঙ্কো এও বলেন, এই ছেলের শরীরে শয়তান খুব দ্রুত দখলে নিয়ে নিয়েছে। এটি যে স্থান থেকে ঘটেছে এর আগেও নাকি উক্ত জায়গা অতীতে চার্চকে অনেক সমস্যায় ফেলেছে। ফ্রাঙ্কো জানান, আমি অনুভব করি যে সেখান থেকে অনেক বড় একটা অশুভ আসছে। এটা এমন একটা অশুভ যা কিনা ফাদার আর্নথই সমাধান করতে পারবেন, অন্য কেউ নয়। ফাদার ফ্রাঙ্কো আর্নথকে বলেন, স্পেনে যাও আর ওই বাচ্চাটিকে সাহায্য করো। কিন্তু তিনি আর্নথকে হুঁশিয়ারি করে দিয়ে বলেন, তবে সাবধান, এই অশুভ শক্তি অনেক বিপজ্জনক আর খুবই শক্তিশালী, সুতরাং তাকে খুব বেশি সাবধান হতে হবে। প্রতিটা পদক্ষেপই অনেক বেশি বিপজ্জনক। তো ফাদার আর্নথ লাইব্রেরিতে এসে হেনরির কেস ফাইলগুলো দেখেন আর এরপর তিনি স্পেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। প্রায় দীর্ঘক্ষণ জার্নির পরে ফাদার সেই কাঙ্ক্ষিত বাড়ির সামনে আসেন। এইখানে এসে তার সাথে এসকুইবেলের সাথে সাক্ষাৎ হয়। এসকুইবেল ফাদার আর্নথকে দেখতে পেয়ে খুবই খুশি। তো এরপর তিনি বাড়ির ভেতর ঢুকে জুলিয়াদের সাথে কথা বলেন আর এরপর তিনি আসেন হেনরির কক্ষে। হেনরি তখন শান্ত অবস্থায় শুয়েছিল। ফাদার তখন হেনরির পাশে গিয়ে বসেন। এরপর তিনি কিছু ধর্মীয় গ্রন্থ পাঠ করেন আর তখনই হেনরি ভয়ানক অবস্থায় চোখ খোলে আর ভয়ানকভাবে বলে, আপনার প্রার্থনা এইখানে মূল্যহীন। এরপর ফাদার সেই কয়েনটি হেনরির সামনে গিয়ে ধরেন আর তখনই হেনরির চোখে কেমন জানি ভয়ানক হয়ে যায়। ফাদার এটা দেখে একটু ঘাবড়ে যান। এরপর তিনি হেনরিকে বলেন, তুমি কে? তো হেনরি বলে, আমি তোমার মৃত্যু। ফাদার জিজ্ঞেস করেন, কেন তুমি এই ছেলেকে ধরে রেখেছ? হেনরি বলে, কারণ এমন নিষ্পাপ মাংস নষ্ট করতে আমার খুব ভালো লাগে। ফাদার হেনরিকে বলে, তোমার উদ্দেশ্য কি? হেনরি ভয়ানকভাবে বলে, আমি আপনার জন্য এইখানে আছি। তখন হেনরির ভিতরে সেই অশুভ আত্মা এও জানায়, আমি অত বোকা নই যে তুমি বলবে আর আমি অমনি শুকরের ভিতরে চলে যাব। ফাদার ওই অশুভ শক্তির নাম জানতে চাইলে হেনরি বলে, তার নাম ব্লাসফেমি, যার অর্থ দুঃস্বপ্ন। হেনরির অশুভ শক্তি তখন বলে, আমি তোমার দুঃস্বপ্নগুলোও জানি। তখন একটা সিন দেখানো হয়। দেখা যায় একটা যুদ্ধক্ষেত্র, চারপাশে অসংখ্য সৈন্য মরে পড়ে আছে। তার ভেতরে কয়েকজন সৈন্য এগিয়ে চলেছে। একটা পর্যায়ে ওই সৈন্যগুলোকে প্রতিপক্ষ সৈন্যবাহিনী গুলি করে মেরে ফেলছে। তবে সেখানে তখন একটি সৈন্য বেঁচে যায়। ঘটনা বাস্তবে ফিরে আসলে হেনরি বলে, নিজেকে দেখেছ, তুমি কাপুরুষ। এটা বলে হেনরি হাসতে থাকে আর তখনই হেনরির মুখ থেকে একটা মরা পাখির বাচ্চা বেরিয়ে আসে, যেটা থেকে ফাদার খুবই ঘাবড়ে যান এবং সেখান থেকে চলে যাচ্ছিলেন। হেনরি তখন বলে, তোমার পাপ তোমাকে খুঁজবে, তুমি সাবধানে থেকো। তো ফাদার আর্নথ বাইরে এসে এসকুইবেলকে জানায়, এই রাক্ষস এমন কিছু বলে যা এটা জানার কথা নয়। তো এরপর ফাদার আর্নথ জুলিয়ার কাছে আসেন। জুলিয়াকে জানান তার ছেলে খুবই শক্তিশালী এক রাক্ষসের খপ্পরে পড়েছে। এখন তাকে মুক্ত করা খুবই মারাত্মক হতে পারে। এটা শুনে জুলিয়া তো বেশ ভয় পেয়ে যায়। ফাদার তখন এও বলেন, এখন তার ছেলেকে মুক্ত করার একমাত্র উপায় হলো বিশ্বাসের মাধ্যমে। জুলিয়া তখন জানায় তার ছেলে তার বাবাকে খুব বাজেভাবে মারা যেতে দেখেছে, সেটাই এখন রাক্ষস রূপে ফিরে এসেছে হয়তো। ফাদার বলেন, হেনরি তার বাবার মৃত্যুর ট্রমা থেকে এখনো বের হতে পারেনি, যার জন্য এই অশুভ শক্তি খুব বেশি প্রভাবশালী হতে পারছে। তো তারা এইভাবে কথা বলছিল। অন্যদিকে এনিকে দেখা যায়, সে তার রুমে বসেছিল। তখনই সে কিছু একটা শব্দ শুনে হেনরিকে ডাকতে শুরু করে। তবে এই অদ্ভুত শব্দ শুনে এনি বেশ ভয় পেয়ে যায়। এরপর সে হেনরির কক্ষে প্রবেশ করে। দেখা যায় হেনরি তখন ঘুমোচ্ছিল। তবে এনি রুমে আসার পর হেনরি ভয়ানকভাবে চোখ খোলে। এরপর সে উঠে বিছানায় বসে। এনিকে দেখা মাত্রই হেনরি কেমন জানি ভয়ানক শব্দ করে গর্জন দিয়ে ওঠে আর বলে, আমি জাহান্নামে আছি। এই শব্দ খেয়ে এনি আর ঠিক থাকতে পারে না। সে দৌড়ে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। দেখা যায় এনি মারাত্মক ভয় পেয়ে আছে। তখনই তার রুমে থাকা ল্যান্ডফোনে একটা কল আসে।
অ্যানি ফোন রিসিভ করার পর শুনতে পায় ওপাশ থেকে তার মৃত বাবা কথা বলছেন। তবে একটু পরেই অ্যানির বাবার কণ্ঠ পরিবর্তন হয়ে ভয়ানক কণ্ঠে কেউ বলে, তোমরা সবাই মারা যাচ্ছ। এটা শুনে অ্যানি মারাত্মক ভয় পেয়ে রুম থেকে দৌড়ে মায়ের কাছে আসে। এরপর সে তার মাকে এই সব কিছু খুলে বলে। জুলিয়ারা তো এখন মারাত্মক ভয় পেয়ে আছে। জুলিয়া ফাদারকে জিজ্ঞেস করেন, এখন আমরা কি করব? তো ফাদার তখন বলেন, এই অশুভ শক্তিরা রাতে বেশ শক্তিশালী হয়ে যায়। এরপর তিনি বলেন, এখন তোমরা গিয়ে বিশ্রাম নাও। তো ফাদার আর স্কুইবেল এখন হেনরির কক্ষে যাবেন। তাই ফাদার আর্নট বলেন, ছেলেটিকে বাঁচানোর একমাত্র উপায় এখন তার ভেতরে অশুভ শক্তির আসল নাম খুঁজে বের করতে হবে এবং তাকে বাহাবা দিতে হবে, সাথে তাদের অবিরাম প্রার্থনা চালিয়ে যেতে হবে। ফাদার এও বলেন, আমাদের প্রত্যেককে নিজেদের পাপ স্বীকার করতে হবে, কারণ এই রাক্ষস আমাদের পাপকে কাজে লাগিয়ে আমাদের বিভ্রান্ত করে দিবে। তো এরপর ফাদার স্কুইবেলকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেন। সবকিছু ঠিকঠাক করে তারা হেনরির কক্ষে প্রবেশ করে। এরপর শুরু হয় অবিরাম প্রার্থনা। হেনরি এই প্রার্থনা শুনে সে ফাদারকে গালি দিতে শুরু করে। একটু পরে হেনরি কেমন জানি অস্বাভাবিক আচরণ করে, সে আর ঠিক থাকে না। হেনরি বিছানায় পড়ে কাঁদছে। ফাদাররা তাদের প্রার্থনা চালিয়ে যাচ্ছেন, আর তখনই ওইখানে বিদ্যুৎ চলে যায়। ফাদাররা তো একদমই হতবাক। ফাদার আর্নট তার কাছে থাকা একটা লাইটের অন করেন। এখন চারপাশে একদমই নীরব। হঠাৎই ফাদার আর্নট তার সামনে একটি মেয়েকে ভয়ানক রূপে দেখতে পান, যাকে ফাদার আর্নট রোজারিয়া বলে ডাকেন। রোজারিয়া তখন ফাদারকে ভয়ানকভাবে বলে, তোমার পাপ তোমাকে খুঁজবে। কিন্তু ফাদার বলেন, আমার পাপ ক্ষমা করা হয়েছে। রোজারিয়া তখন বলে, কেন তুমি আমাকে বিশ্বাস করনি? এখন তোমার জন্য আমি জাহান্নামে আছি। দেখা যায় মেয়েটি তখন ভয়ানক অঙ্গভঙ্গি করে বিছানায় পড়ে যায়। তখনই আবার মেয়েটি হেনরি রূপে পরিণত হয়। তো হেনরি তখন উঠে আবার বসে। এরপর সে স্কুইবেলকে উদ্দেশ্য করে তার কিছু অতীতের সিক্রেটের কথা বলে, যার জন্য স্কুইবেল অনেকটা রেগে গিয়ে হেনরিকে মারধর করতে শুরু করে। তবে ফাদার আর্নট তখন স্কুইবেলকে থামায়। এরপর ফাদাররা দ্রুত উক্ত রুম থেকে বেরিয়ে যান। তবে তারা বেরিয়ে যাওয়ার সময় হেনরি ফাদারকে বলেন, আপনি টোপ নিয়ে নিয়েছেন ফাদার। যাই হোক, স্কুইবেল একটা জায়গায় বসে আছে। তখন সেখানে ফাদার আর্নট আসেন। তো স্কুইবেল তখন ফাদারকে তার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনা বলেন। একটি মেয়েকে সে খুবই পছন্দ করত। তবে মেয়েটি স্কুইবেলকে তার পেশা ছাড়তে বলে, কিন্তু স্কুইবেল সে তার পেশা ছাড়তে রাজি ছিল না। তো সে মেয়েটিকে ছেড়ে দেয়, আর মেয়েটিও পরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আর্নট তখন তাকে জিজ্ঞেস করেন সে কি তার পাপের জন্য অনুতপ্ত কিনা। স্কুইবেল বলেন, হ্যাঁ, এখন সে অনুতপ্ত। অন্যদিকে ফাদারও তখন রোজারিয়ার ঘটনাটি বলেন। তখন দেখা যায় রোজারিয়া নামের সেই মেয়েটি একটা সময় ভয়ানক কিছু দ্বারা আকৃষ্ট হয়েছিল, কিন্তু ফাদার আর্নট মেয়েটিকে সাহায্য করেননি, যার জন্য রোজারিয়া পরে আত্মহত্যা করে নেয়। আর এর জন্য ফাদার আর্নট নিজেই নিজেকে দায়ী করেন। তো ফাদার আর্নট তখন হঠাৎ করেই হেনরির সেই কথাটি মনে পড়ে যায়। সে তাকে বলেছিল, আপনি টোপ নিয়ে নিয়েছেন। তো ফাদার তখন বলেন, এই কথার বড় কোনো পরিকল্পনা রয়েছে। ফাদার তখন বলেন, আমি বাইরে একটা কূপ দেখেছি, হয়তো সবকিছুর রহস্য সেখানেই খুঁজে পাবো। স্কুইবেলকে হেনরির ঘরের সামনে থাকতে বলে তিনি বাইরে চলে আসেন। দেখা যায় ওই বাড়ির সামনে একটা বড়সড় কূপের মতো কিছু, যেটার উপরে ঢাকনায় একটা বিশেষ সিলমোহর দেওয়া ছিল। এটা মূলত ভ্যাটিকানের সিলমোহর। আর ফাদার ফ্রাঙ্কো বলেছিলেন এই জায়গাটি আগেও অতীতে চার্চকে অনেক সমস্যা দিয়েছিল। তো সব মিলিয়ে এই জায়গায় অনেক বড়সড় একটা রহস্য লুকিয়ে আছে, যেটা আস্তে আস্তে সবকিছু খোলাসা হয়ে যাবে। দেখতে থাকুন। ফাদার তখন উক্ত কূপের ঢাকনা খোলার চেষ্টা করেন। অন্যদিকে স্কুইবেল হেনরির ঘরের সামনে এসে প্রার্থনা করছিলেন। তখনই হেনরির কক্ষ থেকে কিছু একটা শব্দ শুনে স্কুইবেল হেনরির কক্ষে ঢুকে দেখেন হেনরি ঘুমোচ্ছে। এরপর সে আস্তে আস্তে হেনরির কাছে গিয়ে বসে হেনরির হাত ধরেন। আর তখনই হেনরি ভয়ানকভাবে স্কুইবেলের কানে কামড় বসিয়ে দেয় আর বলে, কেউ জীবিত এখান থেকে বেরোবে না। এরপর সে স্কুইবেলকে নিচে ফেলে দেয়। অন্যদিকে এনি ঘুমোচ্ছিল। হঠাৎই তাকে কেউ বিছানা থেকে সজোরে হাওয়ায় টেনে ছুঁড়ে ফেলে দেয়। এতে ইনি মারাত্মক আঘাত পেয়ে পাশেই একটা কক্ষে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে জুলিয়া ঘুমোচ্ছিল। তখনই একটা ভয়ানক হাত এসে জুলিয়ার মুখ চেপে ধরে। তখন দেখা যায় বিছানার মাঝেই একটা গর্ত সৃষ্টি হয়, আর উক্ত গর্তে আস্তে আস্তে জুলিয়াকে কেউ টেনে নিয়ে যাচ্ছিল। এইদিকে ফাদার আর্নট সেই গর্তের ঢাকনা খুলে ফেলেছেন। তখন তিনি দেখেন ওই গর্তের চারপাশে অসংখ্য মানুষের মাথার খুলি দিয়ে ঘেরা। ফাদার তখন একটা কাপড়ে আগুন জ্বালিয়ে উক্ত গর্তের ভেতরে ফেলেন, আর তখনই সেখানে একটা তীব্র আগুনের বিস্ফোরণ সৃষ্টি হয়। এরপর ফাদার ঘরের ভেতরে এসে দেখেন স্কুইবেলের অবস্থা মারাত্মক।
জুলিয়ার ঘর থেকে চিৎকারের শব্দ শুনে সেখানে এসে দেখেন এই অবস্থা। বিছানার মাঝে গর্ত সৃষ্টি হয়েছে, আর সেই গর্তে জুলিয়া চলে যাচ্ছিল প্রায়। তবে ফাদার তখন জুলিয়াকে সেই গর্ত থেকে টেনে তুলে আনেন। অন্যদিকে এনি রুমে চিৎকার করছিল। ফাদার দ্রুত সেখানে এসে দরজা ভেঙে এনিকেও বাঁচিয়ে নেন। তো অবস্থা বেশ খারাপ, সবাই মারাত্মক ভয় পেয়ে আছে। যাই হোক, এরপর জুলিয়া আর এনিকে একসাথে একটা জায়গায় বিশ্রাম নিতে বলা হয়। তো ফাদার আর্মথ স্কুবেলকে নিয়ে বাইরে সেই গর্তের কাছে আসেন। উক্ত গর্ত দেখিয়ে বলেন এইখানে তাদের চার্চের সাথে অতীতের কোনো গভীর সম্পর্ক রয়েছে। এরপর তারা চলে আসেন বাড়ির সেই বেসমেন্টে। এইখানে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেই গর্তটি দেখতে পান। তো ফাদার তখন সেখানে কিছুটা দেয়াল ভেঙে দেখেন ভেতরে সিলমোহর দিয়ে একটা দরজা রয়েছে। তো তিনি দরজাটা সজোরে ধাক্কা দিতেই দরজাটা ভেঙে নিচে পড়ে যায়। এরপর তারা উক্ত দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়েন। ভেতরের অবস্থা আরও খারাপ। চারপাশে বেশ কিছু মানুষের কঙ্কাল পড়ে আছে, আর মাঝ বরাবর একটা মানুষের কঙ্কাল লোহার খাঁচা দিয়ে বন্দি করা রয়েছে। ফাদার তখন উক্ত লোহার খাঁচার কাছে এসে বলেন এই ব্যক্তি ছিলেন অতীতের চার যাজকদের শেষ রক্ষাকর্তা। দেখে মনে হচ্ছে সে একজন বন্দী, কিন্তু আসলে তেমনটা নয়। তার নিজের নিরাপত্তার জন্যই এই খাঁচা তৈরি করা হয়েছিল। তখন ফাদার ওইখানে একটা তালাবদ্ধ কক্ষ দেখতে পান। ফাদার তখন বুঝে যান এই কক্ষের চাবিটি বন্দি করা ওই কঙ্কালের কাছেই থাকবে হয়তো। তাই সে উক্ত কঙ্কালের পেটের ভিতরে হাত দিলে চাবিটি পেয়ে যান। এরপর তারা উক্ত চাবি দিয়ে সেই কক্ষের দরজা খুলে ভিতরে যান। ভিতরে ঢুকলে দেখা যায় এইখানে বেশ প্রশস্ত একটা জায়গা রয়েছে, আর এইখানে একটা জায়গায় একটা কঙ্কালের হাতে ফাদার একটা ডায়েরি দেখতে পান। তো ফাদার তখন উক্ত ডায়েরিটি পড়তে শুরু করেন। অন্যদিকে জুলিয়া ঘুমোচ্ছিল। একটু পরে সে উঠে দেখে পাশে তার মেয়ে এনি নেই। জুলিয়া তখন হাতে একটা ইঞ্জেকশন নিয়ে আস্তে আস্তে ঘরের ভেতরে এগোচ্ছেন। একটু পরে তিনি হেনরির কক্ষে ঢুকে দেখেন এনি এইখানে হেনরির সাথে হাসি তামাশা করছে। তখনই দেখা যায় অদ্ভুত এক ঘটনা। হেনরি আর এনি একসাথে একই গলায় কথা বলে। হেনরি আর এনি একসাথে একই গলায় বলে হেনরি ঠিক আছে মা, তুমি চলে যাও। কিন্তু জুলিয়া বিষয়টা বুঝতে পারেন, তাই সে এনিকে বলে তার সাথে আসার কথা। তখন দেখা যায় তারা আবার একই গলায় বলে আমি এখন আসতে পারবো না। তবে জুলিয়া তখন কাছে গিয়ে এনিকে টেনে নিয়ে আসে, আর তখনই হেনরি রেগে গিয়ে জুলিয়াকে হাওয়ায় ধাক্কা দিয়ে গলা চেপে ধরে। এরপর সে এনিকেও ঠিক একইভাবে হাওয়ায় ভাসিয়ে তার গলা চেপে ধরে। জুলিয়ারা চিৎকার করে। অন্যদিকে ফাদার আর্মথকে দেখা যায়। সেই উক্ত ডায়েরি পড়ে একটা পর্যায়ে সেই অশুভ শয়তানের নামটি দেখতে পায়। তার নাম নরকের রাজা অ্যাসমোডিয়াস। তো ফাদার এই নাম উচ্চারণের সাথে সাথে এইখানে তাকে হেনরির কি যেন হয়। সে জুলিয়াদের ছেড়ে দিয়ে সজোরে চিৎকার শুরু করে। তার এই চিৎকারে চারপাশের জিনিসপত্র ভেঙে চুরে একাকার। অ্যানি তখন সুযোগ বুঝে হেনরিকে সেই ইঞ্জেকশনটি ঘাড়ে পুশ করে দেয়। এরপর সে শান্ত হলে জুলিয়ারা তার হাত পা বেঁধে দেয়। এদিকে ফাদার তখন স্কুবেলকে বলেন যেহেতু আমরা এই শয়তানের নাম জেনে গেছি, এখন এই শিশুটিকে বাঁচাতে পারবো, কিন্তু আমাদের পাপগুলোকে স্বীকারোক্তি দিতে হবে। তো এরপর তারা দুইজন একটা জায়গায় বসে পড়ে। ফাদার আর্মথ তখন স্কুবেলকে বলেন 1942 সালে যুদ্ধের সময়ে তিনি প্রতিরোধে যোগ দিয়েছিলেন, যেটা আমরা পূর্বেও দেখেছি। এই যুদ্ধে ফাদার তার বন্ধুদের হারিয়েছেন তার চোখের সামনেই। এরপর সে যুদ্ধের ভয়াবহতা দেখে ভয়ে পিছিয়ে এসেছেন, কিন্তু সে কোনো প্রতিরোধ করেননি। অন্যদিকে রোজারিয়ার কথা তো আগেই বলেছি। তো এরপর তারা আবার বাড়িতে চলে আসেন, আর এখন শুরু হবে তাদের সর্বশেষ প্রচেষ্টা। তাই ফাদার সবাইকে নিয়ে হেনরির কক্ষে প্রবেশ করেন। ভেতরে ঢুকতেই হেনরিকে দেখা যায় সে আগের থেকেও অনেক বেশি ভয়ানক হয়ে গেছে। তো ফাদাররা কক্ষে ঢুকেই সবাই প্রার্থনা করতে শুরু করেন। একটু পরে ফাদার দেখেন তার ঠিক উপরেই সিলিংয়ের উপর রোজারিয়া উল্টো হয়ে ঝুলে আছে। এটা শুধুমাত্র ফাদারই দেখতে পাচ্ছিলেন। তো তিনি তখন বলেন এই সব কিছু আমার ভ্রম, ওইখানে কিছুই নেই। রোজারিয়া তখন চিৎকার করে বলে তোমার জন্য আমি জাহান্নামে পড়ছি, তুমি এর জন্য দায়ী। তবে একটু পরে ফাদার আবার স্বাভাবিক হন। তখন আবার স্কুইবেল দেখতে পায় বিছানায় নগ্ন অবস্থায় তার সেই প্রেমিকা বসে আছে। ফাদার আর্মথ তখন এসে স্কুইবেলকে সরিয়ে দেন। এরপর তিনি পবিত্র ক্রস হাতে নিয়ে সেই শয়তানের নাম বলেন আর প্রার্থনা করতে শুরু করেন। এতে করে তখন ঘরের ভিতর তীব্র বাতাস প্রবাহিত হয়, চারপাশে চিৎকারের শব্দ ভেসে আসে। সবাই একের পর এক প্রার্থনা করতে থাকে। হেনরির অবস্থা বেশ ভয়ানক। তো এইভাবে কিছুক্ষণ প্রার্থনার পরে একটা পর্যায়ে হেনরির মুখ বেশ ভয়ানক হয়ে যায়। সে আর ঠিক থাকতে পারে না, জ্ঞান হারিয়ে ফেলে। তখন আবার পরিবেশ শান্ত হয়ে যায়। একটু পরে হেনরি তার মাকে ডাকে। তার গলা এখন কিছুটা স্বাভাবিক, তবে বেশ অসুস্থ। ফাদার তখন হেনরির কাছে গিয়ে তার জামা তুলে দেখেন
হেনরির শরীরের চামড়া ভেদ করে কিছু লেখা উঠছে, যেখানে লেখা গড ইজ নট হেয়ার, মানে ঈশ্বর এখানে নেই। তার মানে হেনরি পুরোপুরি ঠিক হয়নি। এটা দেখে ওইখানে থাকা সবাই তো একদমই নাজেহাল অবস্থা। তারা সবাই তাকিয়েছে হেনরির দিকে। তখনই আবার জুলিয়ার পেছনে অ্যানিকে দেখা যায় সে অস্বাভাবিক হয়ে গেছে। সে তার নিজের হাত পা পুরোপুরি বাঁকিয়ে কক্ষের সিলিং বেয়ে উপরে উঠে যায়। তখনই আবার হেনরিও ভয়ানক হয়ে ফাদারকে আক্রমণ করে। এদিকে অ্যানি তার মা জুলিয়াকে আক্রমণ করে। স্কুবেলকে গলায় রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। এখন সবাই এই শয়তানের হাতের জিম্মি সবাইকে আক্রমণ করে মেরে ফেলা হচ্ছে। হেনরি তখন ফাদারকে তার কাছে নিয়ে এসে তার মাথায় সজোরে চেপে ধরে। দেখা যায় ফাদার আর্ম তখন আর ঠিক থাকেন না। এই অশুভ শক্তি তার ভেতরে প্রবেশ করতে শুরু করে। একটা পর্যায়ে এই অশুভ শক্তি পুরোপুরি ফাদারকে গ্রাস করে নেয়, যার ফলে অ্যানি আবার স্বাভাবিক হয়ে যায়। ফাদারকে দেখা যায় সে একদমই চুপচাপ, মনে হয় সে অন্য জগতে রয়েছেন। স্কুবেল এসে ফাদারকে ধরেন। তখন দেখা যায় হেনরি পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ফাদার স্কুবেলকে বলেন তার হাত থেকে ক্রসটি নিয়ে সবাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে। তো স্কুবেল সেটাই করে। দ্রুত সবাইকে নিয়ে উক্ত কক্ষ থেকে বেরিয়ে যায়। ফাদার আন্তকে দেখা যায় তিনি আস্তে আস্তে ভয়ানক হয়ে ওঠেন। মানে এখন এই অশুভ শক্তি ফাদারের ভেতর চলে এসেছে। ফাদার ভয়ানক হয়ে যায়। এদিকে স্কুবেল জুলিয়াদের গাড়িতে করে পাঠিয়ে দেন। এরপর তিনি আবার বাড়ির ভেতরে চলে আসেন, কিন্তু ফাদার আর্ম তখন সেখানে ছিলেন না। অন্যদিকে ফাদারকে দেখা যায় তিনি অস্বাভাবিক অবস্থায় বাড়ির সে বেসমেন্টে চলে আসেন। এদিকে স্কুবেল ফাদারকে খুঁজতে খুঁজতে তিনিও সেই বেসমেন্টে এসে দেখেন ফাদার সেই অশুভ শয়তানের চেয়ারে বসে আছেন। তার মানে তিনি এখন পুরোপুরি শয়তানের দখলে। স্কুবেলকে দেখে ফাদার বলেন, তুমি অনেক দেরি করে ফেলেছ, তোমার বন্ধু আর্ট অনেক আগে জাহান্নামে চলে গেছে। স্কুবেল তখন আর্টকে সজ্ঞানে ফেরানোর জন্য অনেক কথা বলেন, কিন্তু এতে কোনো কাজ হয় না। দেখা যায় তার অশুভ শক্তি এখন অনেকটা দূরে পৌঁছে গেছে। তো স্কুবেল তখন এক দৃষ্টিতে ফাদারের দিকে তাকিয়ে প্রার্থনা শুরু করেন। তখন ফাদার আর্ট হাওয়ায় ভেসে উঠে যায়। সাথে তিনি নিজেও কিছুটা সজ্ঞানে এসে প্রার্থনা করতে শুরু করেন। তার মানে নিজেকে ঠিক রাখতে পারলেই এই অশুভ শক্তি থেকে বেঁচে ফেরা সম্ভব। এইভাবে খানিকক্ষণ প্রার্থনার পরে ফাদার আর্টের অবস্থা আরও বেশি ভয়ানক হয়ে যায়। আর একটা পর্যায়ে ওইখানে একটা দেয়ালে তাকে ফেলে দেয়া হয়। স্কুবেল দৌড়ে ফাদারের কাছে যান। তবে তখনই ফাদারের পেছন থেকে ভয়ানক রূপে রোজারিয়াকে দেখা যায়, যেখানে স্কুবেলকে হাওয়ায় উড়িয়ে ফেলে দেয়। রোজারিয়া ফাদারের উপর বসে তার গলা চেপে ধরে। স্কুবেল তখন ফাদারকে তাদের সেই ক্রস চিহ্নটি দেন। তো ফাদার আর্ট তখন সেই ক্রস চিহ্নটি রোজারিয়ার কপালে চেপে ধরেন, সাথে প্রার্থনা করতে শুরু করেন। আর তখনই রোজারিয়া ভয়ানক চিৎকার করে। ফাদার তাকে সজোরে ধাক্কা দিয়ে সামনে থাকা একটা কূপের ভিতরে ফেলে দেন। দেখা যায় উক্ত কূপের পানি তখন আবার আগুনের লাভায় পরিণত হয়। আর রোজারিয়া রূপী ভয়ানক শয়তান উক্ত আগুনে পুড়ে আস্তে আস্তে মারা যায়। আর অবশেষে তারা এই ভয়ানক অশুভ শক্তি থেকে সবাই মুক্তি পেল। আর এইভাবেই শেষ হয় আজকের মুভিটি। তারপর মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।